একটা শ্রমিক এবং সেখানকার যারা কন্ট্রাক্ট পার্সন রয়েছেন তাদের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়। পরবর্তীকালে সেটা একটা বড় ঝামেলার সৃষ্টি হয় এবং সেই দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফর ছেড়ে তিনি কলকাতা ফিরছিলেন। এই ঘটনা সঙ্গে সঙ্গেই আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক, তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। পুলিশ প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেটা সঙ্গে সঙ্গে তিনি নিজে থেকে সমস্তটাই করেছেন। পরবর্তীকালে তার পরের দিন থেকে যারা দোষী তাদের বেশিরভাগ গ্রেপ্তার হয় এবং আরো যারা দোষী রয়েছেন তাদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তারা ব্যবস্থা নিয়েছেন। সেখানকার এলাকার শান্তি শৃঙ্খলা এবং যাতে ওই অঞ্চলে একটা স্বপ্নের প্রকল্প, এই ড্রাই পোর্ট এবং অন্যান্য যে সমস্ত পোর্টগুলো রয়েছে, বন্দরের যে ব্যবস্থা রয়েছে, সেটা যাতে সুস্থভাবে পরিচালিত হয় সেদিকে গৌতম দা সবটাই করেছেন। কিন্তু আমাদের এনজিপি বা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার আইনটিডিউসি যিনি সভাপতি ছিলেন, যেহেতু এই আন্দোলন সে সরাসরি যুক্ত বা না যুক্ত সেটা প্রশাসন দেখবে, কিন্তু আমরা আমাদের দল কোনো ধরনের হিংসাশ্রয়ী আন্দোলন আমাদের দল প্রশ্রয় কোনোদিন দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। কোনো হরতাল এবং বন্ধের যেমন বিরোধী, আমরা পাশাপাশি শ্রমিকদের ন্যায্য আন্দোলন যদি থাকে সেটা শান্তিপূর্ণভাবে প্রশাসনিক পর্যায়ে বসে সেটাকে সমাধান করাই আমাদের দায়িত্ব এবং কাজ। আমাদের আইনটিটিউসির সভাপতি জেলার এবং আমাদের মাননীয় মন্ত্রী এবং আমরা সকলেই বিষয়টিকে নিয়ে চিন্তা ভাবনা করেছি আমরা, এবং আমাদের দল থেকে যেহেতু এই 14টি ওয়ার্ড আমাদের দার্জিলিং জেলার রাজনৈতিক সাংগঠনিক জেলার মধ্যে পড়ে, তাই আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে ডাবগ্রাম ফুলবাড়ির যিনি দায়িত্বে ছিলেন তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং তাকে আমাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। কতদিনের জন্য? আমরা আমাদের যে রাজনৈতিক যে আমাদের দলের যে নীতি নির্ধারণ রয়েছে তাদের কাছে আমরা পাঠিয়েছি বিষয়টি, তারা পর্যালোচনা করেই এটা করবেন। কিন্তু আজ থেকে আমাদের দলের সঙ্গে প্রসেনজিৎ রায়ের কোনো সম্পর্ক থাকছে না। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা আমাদের আইনটিডিউসি প্রেসিডেন্ট বলবেন। আমরা ওখানে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে সেই পরিপ্রেক্ষিতে যেটা আমাদের জেলা সভাপতি রঞ্জন সরকার বললেন যে ওনাকে তো বহিষ্কার করা হচ্ছে, পাশাপাশি আমরা ওখানে 7-8 জন একটা কমিটি গঠন করে দিচ্ছি, মনিটরিং কমিটি। সেই কমিটি আপাতত এনজিপি ইউনিটটা দেখাশোনা করবে এবং তার মাথার উপরে আমাদের জেলা সভাপতি, আমাদের যিনি বিধায়ক উনি তো আছেনই, এবং যে জেলা সভাপতি আমিও আমাদের তত্ত্বাবধানে যে 8 জনের কমিটি আমরা গঠন করে দিলাম সেটা আগামী দিনে এনজিপি ইউনিটটা দেখাশোনা করবে। কমিটির মাথায় কাউকে রাখা হচ্ছে? কমিটির মাথায় সুজয় সরকারকে রাখা হচ্ছে আজ কনভেনার হিসাবে, আর আমরা তো আছি তারপরে। এই কমিটিতে রাখা হচ্ছে আপনার সুজয় সরকার, অঙ্কুর দাস, বাবু দাস, এমডি সামারু, বাপি ভট্টাচার্য, বিমল দাস, মৃণাল অধিকারী আর রাখি সরকার। আপাতত সভাপতি তাহলে কাউকে করা হচ্ছে? আপাতত সভাপতি কাউকে করা হচ্ছে না, কনভেনার হিসাবে সুজয় সরকার কনভেনার হিসাবে এলাকা মনিটরিং করবে, তারপরে দেখা যাবে পরিস্থিতির উপরে নির্ভর করবে। প্রেসিডেন্ট আর আইনটিটিউসি প্রেসিডেন্ট মূলত এদের সাথে একটা যোগাযোগ রেখে করবে। ডে টু ডে তো পারবে না, কিন্তু একটা নীতির ব্যাপারগুলো ওরা একটু দেখবে। দাদা এই যে সেদিনকার ঘটনাটা, এটা দলের কতটা ভাবমূর্তি? দলের ভাবমূর্তি এত ছোট নয় যে দলের ভাবমূর্তি ভাঙবে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল,
এই ভোটের মুখে দাঁড়িয়েও এই ধরনের কড়া সিদ্ধান্ত নিতে পারে। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, খুব ক্যান্ডিডেটলি ক্লিয়ার করতে চাই, আমাদের দল তৃণমূল কংগ্রেস বা ওখানকার বিধায়ক হিসেবে এনজিপিতে বামফ্রন্ট আমলে কী চলতো কী হতো আমরা সবাই জানি, কিন্তু আমাদের দল একেবারেই পরিচ্ছন্নভাবে চলেছে। এনজিপির থেকে কোনো আর্থিক সহায়তা আমাদের দল এখানে চলেনি। রাজনৈতিক সহায়তা তো নিশ্চয়ই আছে, মিছিল মিটিংয়ে তারা এসছে, লোক দিয়েছে, আমাদের পার্টি প্রোগ্রামে দেখেছে, তারা তো পার্টি পার্ট অ্যান্ড পার্সেল, কিন্তু অর্থনৈতিকভাবে আমরা ওরকমভাবে কোনো ইউনিট থেকে পয়সা নিই না, কোনো পয়সা কোনো ইউনিট থেকে আমাদের কাছে কোনোদিন আসেনি। এটা আমি একদম দক্ষিণ ভাষায় বলতে চাই। আর এনজিপি হচ্ছে উত্তর পূর্ব ভারতের খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এটা খালি রাজনীতির বিষয় নয়। এখানে প্রবেশদ্বার, এখানে যেমন আইসি টার্মিনাল একটা বিরাট সাপ্লাই চেন আছে, এখান থেকে একদম নর্থ বেঙ্গলে প্রায় সব জায়গায়, একটা মৌরিগ্রাম, তারপরে বজবজ, আর এখানে এনজিপি। সুতরাং এটাকে যেমন ডিস্টার্ব করা যাবে না, তেমনি এই প্রিস্টিজ ইন্ডিয়া যারা এটা কাজটা করছে, আমি যখন এসডিএ চেয়ারম্যান ছিলাম, 3 বছর নিরন্তর প্রচেষ্টা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাপোর্ট, এইখানে এই রেল লাইন ঢুকেছে এবং আইসিডি এটা পোর্টটা চালু হয়েছে। 2টো পোর্ট আমরা এখানে করতে পেরেছি। আরেকটা সিএম ম্যাডামের সমর্থন নিয়ে ফুলবাড়িতে, যেহেতু আন্তর্জাতিক বর্ডার শুল্ক বিভাগ ওটা কন্ট্রোল করে ওইখানে, আর আন্তর্জাতিক, আর এইখান থেকে এই আইসিডি এবং সেখানে ল্যান্ডের যে প্রবলেমগুলো ছিল, যে এটা মর্টগেজ দিয়ে লোন ইত্যাদি নেওয়া যাবে কিনা, সেগুলো সমস্ত ক্লিয়ার করে দিয়েছে রাজ্য সরকার। এখানে টি পার্ক যেরকম লোকে ব্যক্তিগত ইনভেস্ট করে করতে হচ্ছিল, এখন আর সেটা করতে হবে না, সে ব্যাংকিং থেকে লোন পাবে। এবং এই যে পণ্য যাতায়াতের জন্য এটা ডাইপোর্টটা তৈরি হলো, এটা আগামী দিনে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। সুতরাং শিল্পের যে একটা ব্যাপক সম্ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী চান সেটা অগ্রগতি হোক, সেটা এগিয়ে যান। সেই ক্ষেত্রে শান্তিটা একটা খুব বড় বিষয়। শান্তি বজায় না রাখলে কেউ ইনভেস্ট করতে আসবে না, কোনো উদ্যোগপতি আসতে আগ্রহী হবে না। আপনারা জেনে খুশি হবেন যে আগামী 9 তারিখ 4টে প্রজেক্ট উদ্বোধন হচ্ছে। একটা হচ্ছে জটিয়াখালীতে মুরগি খামার যেটা তৈরি হয়েছিল সেটা, 8টা চিকেন ইউনিট, প্রসেসিং ইউনিট, সেটা হচ্ছে জালাসে, এটা এআরডি কর্পোরেশন করছে। আর 2টো বেসরকারি উদ্যোগে, একটা বিন্নাগড়িতে, আরেকটা হচ্ছে ফুলবাড়ি 2-এ বেসরকারি উদ্যোগে যে শিল্প তালুক ঘোষিত হয়েছে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো বর্ধমান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আর এখানে আমরা থাকবো, বিধায়করা থাকবে, অন্তর্দেবদিকে যেহেতু এআরডির ওই কর্পোরেশন চেয়ারম্যান উনি থাকবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন, অন্যান্যরা থাকবে। তো কালকে শিল্পের কতগুলো বড় বিষয় উদ্বোধিত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা। এই সময় এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়, এটা আমরা বলতে পারি। প্রেসিডেন্ট যে সংস্থা মানে যে ড্রাইপোর্টে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এই বহিষ্কার, তারা পরিষ্কার জানিয়েছে যে প্রসেনজিৎ রায়রা তাদের কাছে গিয়ে বলেছিল যে যে রেক এসে পৌঁছায় সেই পার রেক পিছু 1 লক্ষ টাকা করে। আপনারা বলছেন আপনাদের দলের নেতারা এই আর্থিক যে তোলাবাজি, তার সঙ্গে কথা বলবেন না, এটা আমরা বলছি না, ড্রাইপোর্ট অথরিটি বলুন। এটা সেকেন্ড টাইম রেক ঢুকলো, এর আগে তো এখানে রেক অপারেশন শুরুই হয়নি। উনি যেটা বলছেন আপনি সেটা ঠিক বলছেন। উনি বলেছেন, ওনার বক্তব্য ট্রু অর ফলস আই ডোন্ট নো, উনি বলেছেন যে রেকে 1 লক্ষ টাকা করে চেয়েছে, কিন্তু আমরা ডিনাই করেছি, এটা উনি বলেছেন। ওই কি বলে যারা এটা ডিরেক্টর ওই এজেন্সি, তারা বলেছে ট্রু অর ফলস। আমি যেটা বলতে চেয়েছি, ইজ ইট মিন যে তার মানে সেই টাকা তৃণমূল কংগ্রেসের এখানে আসে না, সেটা কি আপনারা জানতেন না? সেটাই না, কিভাবে জানবো? এটা তো শুরু হয়েছে 2 দিন হলো। আমি যেটা জানি যে এনজিপিতে যারা যে শ্রমিকরা কাজ করে লোডিং আনলোডিং এ, তারা এখানে কাজ করতে চায়। আর এখানে আমাদের 2টো ইউনিট আছে, একটা হচ্ছে এনজিপি ইউনিট, আরেকটা হচ্ছে ডাকবাম ফুলবাড়ি ট্রেড ইউনিয়ন ইউনিট।
সেই ডাবগ্রাম ফুলবাড়ি ট্রেড ইউনিয়ন স্থানীয় লোকদের নিয়ে ওখানে ওঠানামার কাজটা অনেক লেস রেটে করছিল, আর ওরা রেট বেশি, রেট ওদের, আর ওরা এই কাজে স্কিল। এনজিপি ওরা এসে এই কাজটা করতে চায় ওদের গাড়ি ভাড়া গাড়ি দিয়ে, আর এরা গাড়ি জোগাড় করে লোকাল লোকদের সাহায্য নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি ইউনিট, ফুলবাড়ি ইউনিট 1 ইউনিট, তারা এই কাজটা করতে চায়। এটা নিয়ে এদের মধ্যে কে কাজটা করবে সেটা নিয়ে আলাপ আলোচনা সংবাদ হচ্ছিল, সেটা আমরা ডেকে বলেছি এবং আইনটিউসির সভাপতিরা বলেছি, ভাই এটা কথা বলে মিটমাট করো, যেন রেক এসে 1 ঘন্টা ডিলে হলেও কিন্তু অনেক টাকা ফাইন লাগে, সেটা করা যাবে না, স্মুথলি কাজ করতে হবে, মালিক পক্ষের সাথে বসে দুই পক্ষ বসে এটা সেটেল করা। কিন্তু সেদিন যেটা ঘটনা হয়েছে সেটা ওই জায়গাতে সীমাবদ্ধ ছিল না এবং বারে বারে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে অশান্তি কোনো জায়গাতে করা যাবে না। তৃণমূল কংগ্রেস আসার পর এনজিপিতে আগে যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু এনজিপিতে নেই, অনেকটাই শান্তির পরিবেশ এখানে এনজিপিতে বজায় আছে। আর আমাদের কাছে অভিযোগ আসলে আমরা কিন্তু অভিযোগে ব্যবস্থা নিই, আর আমাদের পার্টি কোনো জায়গায় কোনো ইউনিটের কাছ থেকে কোনো অর্থ নিয়ে চলে না, আমরা খুব সাধারণভাবে ভাবছি তারা আমাদের পার্টি অফিসের এই চেহারা হতো, এটা বুঝতে হবে। বহিষ্কৃত তৃণমূল নেতাকে আপনাদের গ্রেফতারের ব্যাপারে কোনো নির্দেশ দেবেন? সেটা তো প্রশাসনের বিষয়, এটা আমরা বলার কি, সমস্ত সিসি গ্রেপ্তার হয়েছে 7 জন। একটা প্রশ্ন তো আছে যে সিএম বলছেন তারপরে অ্যাকশন নেওয়া হচ্ছে, এরকম তো নয় যে এই প্রথম প্রসেনজিতের বিরুদ্ধে অভিযোগ উঠলো। না না, এরকম হিসাব তো ঘটনা ঘটেনি যে অ্যারেস্ট হওয়ার মতো ঘটনা ঘটেনি আমার কাছে। এর আগে আইওসি না না, আইওসি ব্যাপারটা অত ইজি ভাবে দেখলে হবে না। আইওসি ব্যাপার হচ্ছে যে রেটে ওরা আগে কাজ করতো এখন তার থেকে কম রেটে মনোবলি ব্যবসা করার জন্য কেউ কম রেটে কর্পোরেট সংস্থা সেটা করতে চাচ্ছে, সেটা তো শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন হবেই, এটা আমরা শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়ে করতে পারবো না, কিন্তু তার জন্য কোনো অশান্তি হবে না, সেটা তো দরকার ডিএনসিতে যাবে, সব দপ্তর আছে সব দপ্তরে যাবে, এবং ওখানে তো আমরা অ্যালাউ করিনি, আমরা বলেছি যে সাপ্লাই চেইন বজায় রাখতে হবে, সেই সাপ্লাই চেইন বজায় রেখে কাজ করো, এটা আমরা বলেছি। কিন্তু শ্রমিকদের পেটে লাথি মেরে তো সেটা নয়, কিন্তু শিল্প ব্যবস্থা চালু রাখতে হবে। আয়াসিকটা অনেক দিনকার ওখানে ইউনিক, আর এটা তো 2 দিন হলে চালু হয়েছে না, নতুন ইউনিট, দুটোর মধ্যে পদ্ধতিগত তফাৎ আছে এবং যে পদ্ধতিতে হয়েছে সেইটা কেউ সাপোর্ট করেন। দেখুন মুখ্যমন্ত্রীর সাথে 78 সাল থেকে কাজ করি আমি, ওনার মনোভাব জানি, উনি একেবারে এইসব ব্যাপারে খুব কঠোর, সেটা হচ্ছে বাংলায় শিল্পক্ষেত্রে অ্যাট এনি কস্ট শান্তি বজায় রাখতেই হবে, শ্রমিকদের ন্যায্য দাবি যেমন থাকবে তেমনি মালিকদেরও বক্তব্য থাকবে, কোনো জায়গাতে শ্রম আইনে যদি ডিসপিউট হয় তার জন্য সব দপ্তর আছে তারা দেখবে, তার জন্য আইন কাউকে হাতে দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়, এইটা হচ্ছে আমাদের বক্তব্য। আর তার মানে এই না যে শ্রমিকদের দাবিগুলো বন্ধ হয়ে যাবে, শ্রমিকদের তো দাবি থাকবেই, কিন্তু মালিকদেরও বক্তব্য থাকবে, সেটা সেজন্য তো দ্বিপাক্ষিক আলোচনা হয়, সব প্রত্যেকদিন তো আমরা ডিএনসিতে কত বসেছি নিজের জীবনে, তার কোনো ইয়ত্তা নেই, চা বাগানে হলো না এবার 202 টাকা হলো, আমাদের গভর্নমেন্টই তো করছে 67 এনজিপি এলাকায় রিক্সা চালক থেকে শুরু করে অটো চালক থেকে শুরু করে যারাই প্যাসেঞ্জার নিয়ে যান তাদের কাছে কুপন দিয়ে টাকা তোলা হয়, কারা তোলে? কুপন দিয়ে কোনো টাকা তোলে না। লক্ষ লক্ষ টাকা প্রতিদিন ওঠে, আমার জানা নেই, মানে কারা তোলে সেটাই জিজ্ঞাসা করছি। আমার জানা নেই, বলুন আপনার জানা থাকলে আপনি সেটা নিয়ে বলুন। হ্যাঁ, আমার এইটুকুনি জানা আছে, যেটা ওদের ইউনিট গুলোকে আমরা বলেছি যে ইউনিটের ওয়েলফেয়ার ফান্ড ওরা একটা তৈরি করে, সেখানে কোনো শ্রমিক যদি অসুস্থ হয়, চিকিৎসা, কারো মেয়ে বিয়ে ইত্যাদি ব্যাপারে ওরা ইউনিয়ন থেকে সাহায্য করে, ওরা যেটা আমাকে বলেছে। না তার জন্য স্বাস্থ্যসাথী আছে, না স্বাস্থ্য আছে, ইউনিয়ন সরকার আছে, সেটা কি আপনার থেকে জ্ঞান নিয়ে করবেন? না না টাকা তো তোলা না, হয়। আপনার সাথে আমি বিতর্ক করবো না, হ্যাঁ, দিস ইজ নট দি ফোরাম, আপনার সাথে আমি ডিবেট করতে আসিনি, প্লিজ এটা বুঝতে হবে, আপনার একটি একটা আপনি বুঝুন, আমার একটি একটা আমি বুঝি, আর এটার উত্তর কিন্তু দেবে আইন ট্রিবিউশন, আই এম নট, কিন্তু স্টিল আমি বলছি ওয়েলফেয়ার ফান্ড থাকলে এটা ওয়েলফেয়ার ফান্ডের বাড়তি কাউকে নেওয়া অনুমতি আইন ট্রিবিউশন দেয়নি, এইটুকুন আমি জানি।
গতকাল অধীর চৌধুরী বলেছেন যে এই ঘটনার ফলে এখানে উত্তরবঙ্গ বা এই অঞ্চলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, মানে যে ক্ষেত্রে রিগেন করা বিজনেসকে ট্রাস্টটা একবার চলে গেলে সেটা আবার পুনরায় ফিরে আসা, এই ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে একটা বড় একটা প্রভাব পড়তে পারে নেতিবাচক। অধীর চৌধুরী মুর্শিদাবাদে যখন ছিল আমি তো শুনছিলাম এখন টেন্ডার করতে দিত। একটা প্রশ্ন আছে যে ঘটনাটা যে আপনি বললেন যে ফুলবাড়ি ইউনিট লো রেটে কাজ করছিল আর এনজিপি স্কিলড লেবার নিয়ে যাচ্ছিল, সেখানে কাজ দিচ্ছিল না, তাহলে একই দলের শ্রমিক সংগঠনের দুটো ব্রাঞ্চ দুরকম পদক্ষেপ করলো। হতে পারে, সেটাই বলেছিলাম, আলোচনা করে ঠিক। দাদা প্রসেনজিৎ রায়ের সাথে কি আর কাউকে বহিষ্কার করা হলো? না, এখন আর প্রাক্তন তৃণমূল নেতা জয়দীপ নন্দী কি দলে ফিরছেন আবার? দেখুন, এইসব হাইপোথিক্যাল কথা কি কোনো উত্তর হয়? মাছি যদি মোচ হয় তাহলে তার নাম মামা হবে কিনা? দাদা বলছিলাম যে প্রসেনজিৎকে শুধু এই অভিযোগে বহিষ্কার করা না, আগেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল? দেখুন, অভিযোগ তো সবার বিরুদ্ধে সবসময় থাকতে পারে, অভিযোগের সার্বত্তা থাকা চাই, প্রমাণ থাকা চাই, চোখে দেখা চাই। এটা একটা সারফেসে এসছে, অভিযোগটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি এবং এর ডিউ ওয়েটেজ দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সে সময় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিত্ব ছিলেন। একটা বার্তা শিল্প মহলে আমরা দিতে চাই যে আমরা রুল অফ ল এস্টাবলিশ করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। আমরা অ্যাট এনি কস্ট বাংলায় শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বজায় রাখতে চাই এবং শিল্পের স্বাভাবিক শান্তির পরিবেশ বজায় রাখতে চাই। তার জন্য যা যা পদক্ষেপ করতে হয় সেই পদক্ষেপ আমরা করব এবং সেই পদক্ষেপ করতে গেলে আমাদের দলীয় কোনো স্বার্থ আমরা দেখি না। সেটা আজকের এই সিদ্ধান্তে কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। পুলিশের কাছে কি প্রসেনজিৎকে গ্রেপ্তারের দাবি জানাবেন? এটা তো একবার বলেছি, একটা কথা বারবার বলছি। আপনারা কি এটা পুলিশের কাজ করছে, পুলিশের কাজে পার্টি হস্তক্ষেপ করে না, এটা কিন্তু আমি না, দাবি দাবি এটা তো দাবি জানানোর কোনো মানে হয় না। এফআইআর হচ্ছে, পুলিশ সোমোটো দেখেছে এবং 7 জন অলরেডি অ্যারেস্টেড এবং তাদের বেল রিজেক্টেড হয়েছে এবং আরো অ্যাকিউজদের খুঁজে বেড়ানো হচ্ছে। সেগুলো সংবাদ মাধ্যমে বড় বড় করে এসছে, সেগুলো আপনারাও জানেন। আবার এই প্রশ্ন করছেন কেন? পুলিশ কি মুখ বদিন নাকি? যথেষ্ট অ্যাক্টিভ আছে, যথেষ্ট সেন্সিটিভ বাংলার পুলিশ। এটা অন্য স্টেটের পুলিশ নয়, এটা বাংলার पुलिस, তারা আইনের নির্দেশ মেনে কাজ করে। सर आने वाले जो ये मुद्दा जो हुआ अभी एनजीपी वाला, तो आने वाले आपको नहीं लगता है कि विपक्ष को एक मुद्दा मिल गया आने वाले विधानसभा? अरे भाई, ये वैसा बात नहीं है। आज हम डिसीजन लिया, डिसीजन लेके बोल दिया, इसके बाद मुद्दा क्या है? बड़ा पार्टी है, ऑन रोड है, काम कर रहा है, उसमें दो गलती चीज करेगा तो हम लोग सपोर्ट नहीं कर रहा है, हम लोग एक्शन ले। দাদা, যারা অ্যারেস্ট হয়েছেন এবং সেখানকার যারা বিভিন্ন ইউনিয়নে রয়েছেন তারা বলছেন যে আগামীতে শাসক দলে তারা থাকবেন কিনা তা ভাবতে হবে। সেটা তো তাদের প্রেরোগেটিভস, কেউ থাকবে কি থাকবে না সেটা নিয়ে তো আমি বলতে পারবো না, সেটা সংবাদ মাধ্যমকে বললে তারা বলতে পারে, আমি জানি না। শেষ একটা প্রশ্ন আমার, আর যারা গ্রেপ্তার হয়েছে নাকি অলরেডি গ্রেপ্তার যারা আপনাদের দলই করেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? সেটা আমি আপনার সাথে আলোচনা করে সিদ্ধান্ত তারাও তো এই অভিযোগে গ্রেপ্তার হয়েছে, দেখা যাবে। তাহলে শুধু প্রসেনজিৎ আমি কেন? কথা বলবো, আই রিজার্ভ মাই। তারা পদে এখনো নেই তো, কেউ হ্যাঁ, তারা কোনো পদেই নেই তো তাদের। তাহলে বাবু দাস তো পদে রয়েছে, ড্রাইভার বাবু দাস, সুশান্ত দাস। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, যারা গ্রেপ্তার হয়েছেন তারাও তো দেখবে, পরে পার্টি আলোচনা করবে। এখন তো অ্যারেস্টেড হয়ে আছে না, অ্যারেস্টেড হোক। আইনজীবীর কোন ইউনিটের কেস সেক্রেটারি কে কেসেন সেই লিস্ট আমাদের কাছে নেই, তো তারা যদি সেরকম কেউ থেকে থাকে বা অ্যারেস্ট হয়ে থাকে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দাদা, ব্যবসায়ীরা যেটা জানাচ্ছে ওই এলাকাতে লগ্নি করার জন্য তারা ভীত সন্তুষ্ট হয়ে আছে, আপনারা কি তাদের সাথে কথা বলবেন, আশ্বস্ত করবেন? ব্যবসায়ীদের সাথে আলোচনা মুখ্যমন্ত্রী নিজেই করেছেন বিভিন্ন সময়। ব্যবসায়ীদের সাথে আমাদের প্রতিদিনের সম্পর্ক আছে, ভীত সন্তুষ্টের কোনো বিষয় নয়। একটা স্টে ইনসিডেন্ট কিন্তু নির্দিষ্ট করে একটা সীমারেখা নির্দেশ করে। একটা ঘটনা হয়েছে, ঘটনাতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আমি 4 তারিখে কলকাতায় ছিলাম, 5 তারিখে আমার ক্যাবিনেট আর অ্যাসেম্বলি ছিল, আবার 8 তারিখে ক্যাবিনেট আর অ্যাসেম্বলি আছে। ডিউ টু ডিসকাস দি ম্যাটার আমি কালকে সন্ধ্যাবেলা এসেছি, দফায় দফায় মিটিং করেছি। আমাদের প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট অনেকবার মিটিং করেছে। ওখানে কোনো স্ট্রাইক টাইক যাতে না হয়, মানুষের মনে কনফিডেন্স ফেরানোর জন্য ওখানে পদক্ষেপ নেওয়া হয়েছে। কালকে মিটিং করার পর আজকে আমরা
সবচেয়ে অপরচুন মুভমেন্ট আমাদের সিদ্ধান্ত ঘোষণা করেছে। ব্যবসায়ীদের সঙ্গে বলি যে সংগঠন তার সঙ্গে